প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং এর 5 নম্বর চ্যাপ্টারের সৃজনশীল 3 নম্বরটা সলভ করব। তোমরা যারা এর আগে আমার পর্বগুলো দেখেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে সৃজনশীল 3 নম্বরটা সলভ করব। ক, খ, গ 3টা পার্ট আছে। এটাই লাস্ট এই চ্যাপ্টারের। তার আগে বলে রাখি, তোমাদের জন্য একটা কুইজ আছে 172 এই এই আইডিতে। এটা হলো এই লিঙ্ক। এই লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পাবে এবং কমেন্ট সেকশনে পাবে। আর তোমাদের জন্য একটা স্পেশাল রিসোর্স পেজ আছে, ডেডিকেটেড পেজ। এইটা আমার ওয়েবসাইটে। এখন থেকে সেখানে বিভিন্ন টেবিলগুলা বা ডেফিনেশন গুলো আমি ধীরে ধীরে ওইখানে প্রোভাইড করছি। তোমরা এখানে গোত্র করবে, এই এই লিঙ্কে ঢুকবা। এটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে যাতে করে তোমরা রিসার্চ গুলো রেডি পেয়ে যাও। তো আমরা দেখি যে সৃজনশীল প্রশ্নের 3 নম্বরে কি আছে। যে রড ও সিমেন্টের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স পদ্মা স্টিলের 2025 সালের মার্চ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। মার্চের 2 তারিখে 1000 ব্যাগ সিমেন্ট ক্রয়, 4 লাখ টাকা। 6 তারিখে রড ও সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয়, 40,000 টাকা। পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি 2 লাখ টাকা। ব্যাংক হতে উত্তোলন 1,50,000 টাকা। রেজা ট্রেডার্স এর নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয়, 1 লক্ষ টাকা। এখানে রেজা ট্রেডার্স এর নাম দেওয়া আছে, কাজে বুঝতে হবে যে এটা ধারে বিক্রি করছে বাকিতে। 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান, 25,000 টাকা। রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত, অর্থাৎ যে 200 ব্যাগ বিক্রি করছে ওখান থেকে 10 ব্যাগ কোনো কারণে নষ্ট ছিল, ফেরত দিয়েছে। এখানে কিন্তু কোনো দাম না দেওয়া নাই, কিন্তু আমাদেরকে এই দামটা বের করে নিতে হবে। কিভাবে বের করবো? 1 লক্ষকে 200 দিয়ে ভাগ দিলে এক ব্যাগের দাম আছে 500, 500 দিয়ে 10কে গুণ করলে 5,000 টাকা। তাহলে টাকার পরিমাণ হবে 5,000। 28 তারিখ রড ও সিমেন্ট আনার জন্য মোটর ভ্যান ক্রয়, 2,20,000 টাকা। এখন বলছে উপযুক্ত তথ্য হতে ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। মার্চের 2 থেকে 15 তারিখ লেনদেনগত হিসাবের শ্রেণী উল্লেখ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। এখানে শ্রেণী উল্লেখ। আর গতে এসে বলছে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। আচ্ছা, তো আমরা এই যে শ্রেণী সহ যেখানে করব সেখানেও কারণ দিয়ে দিব বোঝার সুবিধার্থে। আর এর নিচেটায় যেহেতু শ্রেণী চাই নাই, কাজে আমরা এটাতে শ্রেণী বাদ দিয়ে দেব। আচ্ছা, এখন সলভে চলে যাই। ক নাম্বার, তাহলে ব্যয় আমরা যদি একটু দেখি, এখানে ব্যয় বলতে শুরু আছে এই মার্চের 2 তারিখের সিমেন্ট ক্রয় করছে 4 লাখ টাকা, এটা খরচ। 6 তারিখে এটা স্কেল ক্রয়, নতুন স্কেল ক্রয়, এটা কিন্তু সম্পদ, এটা খরচ নাই। এটা নতুন স্কেল ক্রয় করছে ব্যবসা ব্যবহারের জন্য, এটা অনেকদিন চলবে, এটা সম্পদ, অফিস সরঞ্জাম। আচ্ছা, পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি, এটা তো খরচ না। ব্যাংক থেকে উত্তোলন, এটাও খরচ না। এটা আয়। এক রড আনার জন্য ট্রাক ভাড়া 20,000, এটা 25,000, এটা খরচ। মাল ফেরত আসছে, এটা কিন্তু আয় কমে গেছে, এটা খরচ না। রড সিমেন্ট নেওয়ার জন্য মোটর ভ্যান ক্রয় করছে, এটাও কিন্তু সম্পদ। মোটর ভ্যান ক্রয় করছে, এইটা সম্পদ। তাহলে দুইটা পাইলাম আমরা, একটা হলো 4 লাখ আর এই হলো 25,000। তাহলে আমরা টেবিলে যাই। টেবিলে যাই, তাহলে পদ্মা স্টিলের ব্যয় হিসাবে পরিমাণ, সিমেন্ট ক্রয় হলো 4 লাখ টাকা আর ট্রাক ভাড়া 25,000। এক হাজার ব্যাগ সিমেন্ট ক্রয় করছে আর 100 টন রড নিয়ে আসছে, এই 4,25,000। এবার খতে শ্রেণী উল্লেখ সহ। তো 2 তারিখে আছে আসলে 4 লাখ টাকার রড কিনেছে। তো রড কিনলে ক্রয় হিসাব ডেবিট হয়। ক্রয় হিসাব হলো কি? ব্যয়। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে এই জন্য ডেবিট। হিসাবের শ্রেণী হচ্ছে ব্যয়, ক্রয়টা হচ্ছে ব্যয়। আর নগদ টাকা দিয়ে কিনছে, কিছু বলা নাই, নগদান হিসাব, তাহলে ক্রেডিট। এইটা সম্পদ। ক্রেডিট কেন ক্রেডিট হলো? এই সম্পদটা হ্রাস পেলো আর ব্যয়টা বৃদ্ধি পেলো। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর হলো সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে আমরা মার্চের 2 ক্লিয়ার হলো। মার্চের 6-এ কি করছে? রড মাপার নতুন স্কেল কিনছে 40,000 টাকা। তাহলে এটা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, সম্পদ বাড়লো, এই জন্য ডেবিট হলো 40,000 টাকা। আর নগদান হিসাব, সম্পদ কমলো, ক্রেডিট হলো 40,000 টাকা। নগদান হিসাব ক্রেডিট হলো কারণ সম্পদ কমে গেল এই হেডটা, আর অফিস সরঞ্জামের হেডটা এটা বেড়ে গেল, এই জন্য এটা ডেবিট হলো। 9 তারিখে পুরাতন পাওনা বাবদ চেক প্রাপ্তি। তো চেক পেয়েছে মানে বাকিতে বিক্রয় করছিল, পরবর্তীতে চেক পাওয়া গেছে। তো চেক পাওয়া গেলে ব্যাংকের টাকা বাড়বে। তাহলে ব্যাংক হিসাব, এটা সম্পদ, এটা ডেবিট হবে, সম্পদ বৃদ্ধি পেলো কারণ চেক মানে এটা ব্যাংকে জমা দিয়ে আমাকে ক্যাশ করতে হবে, তাহলে টাকাটা জমা হচ্ছে ব্যাংকে, এই জন্য ব্যাংকটা হবে ডেবিট।
আর প্রাপ্য বিলটা ক্রেডিট হবে, কারণ এটা সম্পদটা কমে গেল। প্রাপ্য বিল আমি টাকা পাইতাম তাদের কাছে, সেই টাকাটা এখন আমার দিয়ে দিল, সেটাই ক্যাশ হয়ে গেল। তাহলে ক্যাশ বাড়লো আর এই প্রাপ্য বিল সম্পদটা কমে গেল, তাহলে সম্পদ হ্রাস পেলো। এই জন্য এটা 2 লাখ টাকা ডেবিট হলো ব্যাংক হিসাব, আর ক্রেডিট হলো প্রাপ্য বিল। মার্চের 15 তারিখ নগদান হিসাব ডেবিট 1,50,000, কারণ এটা বৃদ্ধি পেয়েছে। আর ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে 1,50,000, এটা সম্পদ হ্রাস পেয়েছে, কারণ ব্যাংক থেকে তুলেছে 1,50,000। এতে কি হলো, ব্যাংকের টাকা কমে গেল আর নগদান হিসাব বেড়ে গেল। এই ছিল আমাদের এইটা। আর গতে আবার আমরা দেখি, গতে কারণ সহ ডেবিট ক্রেডিট সেম জিনিসই আমরা করছি এখানে, জাস্ট খালি পক্ষগুলো আহ, এখানে বাদ দিয়ে দিয়েছি। এটা আসলে আমাদের এখন বিবরণ বলি আমরা, বিবরণ, হ্যাঁ এটা বিবরণ বলি এখন, আর পক্ষ নাই যেহেতু। তাহলে এখানে আম, মার্চের 18 তারিখে কি হয়েছে, 1 লক্ষ টাকা সিমেন্ট বিক্রয় করছে রেজা ট্রেডার্স এর কাছে। তো রেজা ট্রেডার্স এর কাছে করছে মানে, যেটা আগে বললাম এখানে যেহেতু নাম দেওয়া আছে, তার মানে এটা বাকিতে বিক্রয়। তাহলে প্রাপ্য হিসাব বেড়ে গেছে, ডেবিট সম্পদ, এই সম্পদটা বেড়ে গেছে 1 লাখ। আর বিক্রয় হিসাব এটা আয়, আয় বেড়েছে 1 লাখ। মার্চের 20 তারিখে পরিবহন হিসাব, কারণ এই যে ভাড়া দিছে, তো এটা আমরা ট্রাক ভাড়া হিসাব না বলে বলছি আমরা পরিবহন হিসাব। এটা ব্যয়, এই খাতটা ডেবিট, পরিবহন ব্যয় ডেবিট, খরচ বৃদ্ধি পেল। আর নগদান টাকা, নগদ টাকা 25,000 কমে গেল, এই সম্পদটা কমে গেল। তাহলে সম্পদ হ্রাস, ব্যয় বৃদ্ধি, মার্চের 20 তারিখ। মার্চের 26 তারিখে বিক্রিত মাল ফেরত আসলো। তো ফেরত আসলে কি হবে, আন্তঃফেরত হিসাব ডেবিট। এই যে কারণ আয় হ্রাস হলো, এর ফলে আয় বিক্রি যখন করছিলাম তখন আমরা বিক্রয়কে ক্রেডিট করছিলাম, আয় বেড়ে গেছিল। এবার ওই বিক্রয় মালটা এবার ফেরত আসলো, তাহলে কি হলো, আমার বিক্রয়টা কমে গেল, আয়টা কমে গেল, এই জন্য এটাকে আয় হ্রাস, ডেবিট করলাম 5,000। আর প্রাপ্য বিল, তাহলে প্রাপ্য বিল কমে গেল, আমি যখন বাকিতে বিক্রি করছিলাম তখন তো ওই টাকাটা প্রাপ্য বিলকে ডেবিট করছিলাম, আর বিক্রয়কে করছিলাম ক্রেডিট। এখন ওই পরিমাণ টাকা মালটা আবার ফেরত চলে আসলো, তাহলে আমার প্রাপ্য বিল কমে যাবে। তাহলে প্রাপ্য বিলকে আগে ডেবিট করছিলাম, এখন ক্রেডিট করলাম, তাহলে সম্পদ প্রাপ্য বিলটা কমে গেল, আয়ও কমে গেল। তাহলে আয় কমলে ডেবিট হয়, আর সম্পদ কমলে ক্রেডিট হয়, তাহলে প্রাপ্য বিল। আর এই মূল্যটা 5,000 বের করলাম কিভাবে, যে 1,000, 1 লাখকে 200 দিয়ে ভাগ দিলাম, 200 বস্তা বিক্রি করা হয়েছিল তার কাছে, এই যে 200 ব্যাগ, 200 ব্যাগের দাম 1 লাখ, তাহলে 200 দিয়ে ভাগ দিয়ে 10 দিয়ে গুণ করলাম, 5,000 আসে। আর মার্চের 18 তারিখ, 28 তারিখে মোটর ভ্যান ক্রয় করছে 2,20,000 টাকা। তাহলে মোটর ভ্যান হিসাব এটা সম্পদ, ওই নামে হেডটা খুললাম আমরা, মোটর ভ্যান হিসাব সম্পদ বৃদ্ধি পেল, সম্পদ বৃদ্ধি পেলে এটা ডেবিট হয়। আর নগদান হিসাব, নগদান হিসাব ক্যাশ টাকা কমে গেল, নগদ টাকা দিয়ে কিনছে, সম্পদ এটা হ্রাস পেলো, এই জন্য ক্রেডিট হলো। তাহলে ন্যারেশনাল লিখলাম রড সিমেন্ট পরিবহনের জন্য মোটর ভ্যান ক্রয়। তো এই ছিল আমাদের আলোচনা। যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু যদি তোমাদের উপকার হয়ে থাকে, আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। আমি চেষ্টা করছি তোমাদেরকে বিশেষ করে কমার্সের যে সাবজেক্টগুলো আছে এবং ইংলিশ, আইসিটি, এগুলো আমি পরীক্ষা উপযোগী করে দেবো ইনশাল্লাহ। এবং আমার ওয়েবসাইটে তোমরা ভিজিট করবা, যে লিঙ্কগুলো দেওয়া আছে রিসোর্স পেজ, ওইখানে অনেক কিছু পাবা তোমরা এখন থেকে। ধীরে ধীরে আমি ওগুলোকে আপ, থ্যাংক ইউ ভেরি মাচ।